আমরা সেদিন সফল হব যেদিন এই ছোট্ট পরিসর থেকে স্বয়ংসেবী গোষ্ঠী একটা এমন পর্যায়ে যাবে যখন এই কালচারকে যিনি পছন্দ করেন না তিনি এক সময় বলবেন তারা হয়তো ইসলামিক তবে তার অভিনয়টা বেস্ট, তারা হয়তো ইসলামিক তবে তার গানটা বেস্ট, তারা হয়তো ইসলামিক তার কবিতা পাঠটা সবচেয়ে বেস্ট। যেদিন অন্যরাও বলতে বাধ্য হবে সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। আমরা যখন বিভিন্ন প্ল্যানের জন্য বসতাম তখন রাত 3টা বাজতো, একজন ভাইকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কি রাতে খাওয়া দাওয়া করেছেন? তিনি যে রাত 3টা পর্যন্ত রাতের খাবার গ্রহণ করেন নাই এই কথাটাই তিনি ভুলে যেতেন। বলতো যে ভাই একটু পরে আমি তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়ে এরপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। যেদিন ফতে গণভবন হয়েছে আপনারা দেখেছেন যে সেখানে গিয়ে তারা সবাই আল্লাহর কাছে হাত তুলেছে, নফল নামাজ পড়েছে, সকলে সেজদা অবনত হয়েছে। আজকের এই জুলাইয়ের মূল স্পিরিটটা কোন উৎস থেকে নির্গত হয়েছে এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধরে রাখা যাবে না। বাংলাদেশের মানুষকে সরকারের পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া দরকার ছিল যে বিনা টিকিটে সবাই গিয়ে জুলাইয়ের এই ফিল্মগুলো দেখবেন আপনারা, জুলাইয়ের উপর নাটিকাগুলো দেখবেন আপনারা। সে ধরনের কোনো আয়োজন কি আমরা দেখতে পাচ্ছি? আপনাদের উপর কিসে ভর করেছে? জেনজির পরে যে জেন আলফা আসছে সেই জেন আলফাও যে একটা বিপ্লবী একটা জেনারেশন হিসেবে গড়ে উঠছে এটা মনে হয় আমাদের জন্য সবচেয়ে বেশি স্বস্তির। বাংলাদেশের কালচারাল আগ্রাসনের বিপরীতে আমাদের নিজস্ব সংস্কৃতির জন্য যদি আমরা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে না পারি তাহলে সেটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনা করছি কিন্তু বাস্তবায়নের পথে আমরা হাঁটছি না। সবার আগে নাকি বাংলাদেশ? আপনি তো সবার আগে জুলাইকে পিটিয়ে পিষে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছেন। সেই দৃষ্টিভঙ্গি আমি বলবো যে আমাদের সবাইকে জাগরুক রাখতে হবে। আমি ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই, তারা পেট্রোনাইজেশনের মাধ্যমে সাইমুম শিল্পী গোষ্ঠী তাদের অনন্য পরিবেশনার মাধ্যমে এই জুলাইকে আমাদের সামনে হাজির করেছে। সাইমুমকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর ইসলামী ছাত্র শিবিরের পৃষ্ঠপোষকতায় সাইমুম এই আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানে সুযোগ করেছিল কালচারাল ফেস্ট হিসেবে এবং এবছর সেটা শিশুদের মাঝে দিয়েছে। দেখুন একটি নতুন প্রজন্ম যখন এই আন্দোলনকে এই বিপ্লবকে ধারণ করতে পারবে তখন এই বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। বলছিলাম যে ভিতরে যে কয়শো শিশু আছে আল্লাহ ভালো জানে, মানে নতুন নতুন চেহারা আসছে আর ঢুকছে বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম ভাই 400-500 হবে নাকি ভিতরে, মানে সংখ্যাটা কত বড় হতে পারে? তো এত সংখ্যক শিশুকে একসাথে ম্যানেজ করা, এগুলো শেখানো, এটুকু নিয়ে আসা নিশ্চয়ই সাইমুম শিল্পী গোষ্ঠীর এটা ভলেন্টারি ওয়ার্কের মধ্যে এটা অনেক বড় একটা কাজ। আমি আসলেই শুনে চিন্তা করছিলাম যে পুরো প্রোগ্রামটা যখন দেখছিলাম আমার বয়স যখন ওই বয়সে ছিল তখন আমি মঞ্চে আসলে আমার হাত পা কাঁপতো আর কি। আমার এখনো মনে পড়ে যে অভিনয় তো পারতামই না, অভিনয় আমার সাথে যায় না আসলে, কিন্তু অন্য কোনো পারফরমেন্সের জন্য স্টেজে দাঁড়ালে হাত পা কাঁপতো, এটা ছিল আমার রেগুলার নেচার। তো অনেক পরে নানা সংগঠন নানা প্র্যাকটিসের মধ্য দিয়ে আস্তে আস্তে হয়তো এটা কেটেছে। তো সাইমুম শিল্পগোষ্ঠী এক ঝাঁক শিশু কিশোরকে যে এভাবে ট্রেন করতে পারে, যারা ছোট্ট বয়স থেকে অভিনয় পারে, গান পারে, কবিতা আবৃত্তি করতে পারে, এটা অনেক বড় ব্যাপার। আমি বলছিলাম যে ভিতরে যে কয়শো শিশু আছে আল্লাহ ভালো জানে, মানে নতুন নতুন চেহারা আসছে আর ঢুকছে বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম ভাই 400-500 হবে নাকি ভিতরে, মানে সংখ্যাটা কত বড় হতে পারে? তো এত সংখ্যক শিশুকে একসাথে ম্যানেজ করা, এগুলো শেখানো, এটুকু নিয়ে আসা নিশ্চয়ই সাইমুম শিল্পী গোষ্ঠীর এটা ভলেন্টারি ওয়ার্কের মধ্যে এটা অনেক বড় একটা কাজ। তারা বিনা বেতনে, অর্থাৎ হচ্ছে নিজেদের, এটা কোনো পেশা না, স্টুডেন্ট লাইফে শিক্ষার্থীদের নিয়ে এটা ট্রেন করা যাবে। আমরা সেদিন সফল হব যেদিন এই ছোট্ট পরিসর থেকে সাইমুম শিল্পী গোষ্ঠী একটা এমন পর্যায়ে যাবে যখন এই কালচারকে যিনি পছন্দ করেন না তিনি এক সময় বলবেন তারা হয়তো ইসলামিক তবে তার অভিনয়টা বেস্ট, তারা হয়তো ইসলামিক তবে তার গানটা বেস্ট, তারা হয়তো ইসলামিক তার কবিতা পাঠটা সবচেয়ে বেস্ট। যেদিন অন্যরাও বলতে বাধ্য হবে সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। আমরা যখন ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি, যারা আমাদের রেগুলার কালচার কিংবা চিন্তাকে পছন্দ করতেন না তারাও নানান কারণে আমাদেরকে পছন্দ করেছেন। ক্যাম্পাসের সিকিউরিটি, ক্যাম্পাসের বেটারমেন্ট, শিক্ষার্থীদের সামগ্রিক জায়গা থেকে আমরা এই বেস্ট এই চিন্তাটা করে আমাদেরকে নির্বাচিত করেছেন। যেদিন পুরো প্রজন্মের, পুরো জাতির প্রত্যেকেই সাইমুম শিল্পী গোষ্ঠীর সংস্কৃতিকে, সাইমুমের আবৃত্তিকে, সাইমুমের গানকে, সাইমুমের অভিনয়কে সবচেয়ে বেস্ট হিসেবে সার্টিফাই করবে, সেদিন আমরা সফল হব। তার আগ পর্যন্ত এরকম ছোট্ট কোনো আয়োজনে, এরকম কোনো কালচারাল পারফরমেন্সে আমরা খুব বেশি হ্যাপি হিসেবে নিজেদেরকে দাবি করছি না, তবে অনেকটুকু আমরা পেরেছি। আমরা যখন শুনতাম যে সাইমুমের অফিসে যে ফেসিবাদে আওয়ামী পুলিশ যে কম্পিউটার ভাঙচুর করছে, সাইমুমের অফিসে যে কালচারাল ইকুইপমেন্ট ভেঙে ফেলছে, সাইমুমের অফিসে গিয়ে সাইমুমের পরিচালকদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এগুলো যখন দেখতাম আবার তখন সাইমুমের গান শুনে অনুপ্রাণিত হতাম ফেসিবাদের বিরুদ্ধে।
আজকে যখন দেখি সেই সাইমুম এরকম একটা আয়োজনে শত শত শিশুকে নিয়ে আয়োজনে অ্যারেঞ্জ করছে, আমরা বলতে পারি ফিফিবাদের বিরুদ্ধে সাইমুম তার যাত্রাকে থামায় নাই, বরং সাইমুম সবরও করেছে, সাইমুম তার জায়গাটাকে নিজেকে প্রস্তুত করেছে, আজকে সাইমুম অনেকটুকু এগিয়েছে। আমরা স্বপ্ন দেখি, আমরা নিশ্চয়ই স্বপ্ন দেখি আজকে যারা শিশুরা আছেন তারা একসময় এই কালচারকে লিড দেবেন। আমাদের একটা হতাশার জায়গা আছে, আজকে এখানে 400-500 শিশু হয়তো পারফর্ম করছে, আমি জানি না সংখ্যাটা এক্স্যাক্টলি, যদি 100 ধরি, 100 শিশু পারফর্ম করে, খুব সম্ভবত আমাদের প্রবীণদের ঘাটতির কারণে এই শিশুরা একসময় ঝরে পড়ে, তারা কালচারে থাকে না, তারা অন্য সেক্টরে চলে যায়, তারা হয়তো পুরো সময় লিড দিতে পারে না। আমাদের সফলতা তখন হবে যখন যারা শিশু বয়সে কালচারকে বেছে নিচ্ছেন তারা একটা পর্যায়ে পুরো সংস্কৃতিকে লিড দেবেন। আমরা দেখতে পাবো আবু সাঈদরা যেমন রাজপথে জীবন দিয়েছে, এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে সাইমুমের খোদী শিল্পীরা একসময় আমাদের এই সংস্কৃতিকে লিড দিবেন। আমরা তাদের পিছন পিছন যাব এবং স্লোগান দেব যে আপনাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি, আপনাদের ভাবনাই আমাদের ভাবনা, আপনাদের গান আমাদের জীবনের অনুপ্রেরণা, আপনাদের অভিনয় আমাদের জীবনের প্রতিচ্ছবি। সেদিন আমরা ঘোষণা দিব একদম দল মত নির্বিশেষে হাজারো লাখো নাগরিক একসাথে সাইমুমের নেতৃত্বে একসময় কালচারাল বিপ্লবে অংশ নেবে, সেই স্বপ্ন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাইমুমকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যিনি হসপিটালে স্ট্রেচারে করে তার স্বামীর লাশকে নিয়ে আর্তনাদ করছিলেন এবং বারবার বলছিলেন আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে। কত একটি নির্মম একটি চিত্র আমাদের সামনে জুলাই তুলে ধরে। জুলাই মানিত হচ্ছে আমাদের জাবির ইব্রাহিমের সম্মানিত পিতা এখানে আছেন, তিনি তার সন্তানের স্মৃতিচারণ করেছেন। শহীদ জাবির ইব্রাহিম মাত্র 6 বছরের বালক ছিলেন, কিন্তু তার সে আইকনিক ছবি এক আঙ্গুলকে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে একত্ববাদকে স্বীকৃতি দিয়ে এই সমাজের জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মতো একটা ছোট্ট শিশুর যে প্রেরণা আমরা সেটা দেখেছি। এবং জাবির ইব্রাহিমের সম্মানিত পিতা তিনি বলেছেন যে তার নাম যেহেতু ইব্রাহিম ছিল, তিনি একটি স্লোগান তাকে দিয়েছিলেন, বলেছিলেন যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। যদিও বিষয়টাকে আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একটি শিশু যে এই স্লোগানকে ধারণ করতে পেরে এই জুলাইয়ের মধ্যে তার জীবন দেওয়ার জন্য নিঃসংকোচে রাস্তায় নেমে আসতে পেরেছেন, এটা আজকে শিশুদের জন্য অনেক বড় মেসেজ। জুলাই মানে আমাদের কাছে সেই চিত্র আপনারা দেখেছেন যে একদিকে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, কেউ বা আহত হয়ে কাতরাচ্ছে, কেউ বা শহীদ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েছে, কিন্তু যখন নামাজের ওয়াক্ত হয়েছে এক পক্ষ দাঁড়িয়ে আজান দিচ্ছে, আরেক পক্ষ ইকামত দিচ্ছে, নামাজের জামাতে দাঁড়িয়ে গিয়েছে। তাহলে এই চিত্রগুলো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের সেই মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। আজকে জুলাই মানে হচ্ছে আমাদের কাছে শহীদ আনাসের সেই চিঠির মেসেজ। তার বাবা মা তাকে হয়তো রাস্তায় নামতে দিবে না, কিন্তু সে তার মায়ের কাছে চিঠি লিখে গোপনে তার মায়ের অগোছরে রাস্তায় নেমেছিল এবং লিখে গিয়েছে, মা যেভাবে করে আমার ভাইদেরকে বোনদেরকে শহীদ করা হচ্ছে, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না, এজন্য আমি স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে নিজের জীবন দেয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করছি। আজকে সেই শহীদ আনাস আমাদেরকে এই প্রজন্মকে এই মেসেজগুলো দিয়ে যায়। আপনারা জানেন রিয়া গোপ তিনি তার বাবা মায়ের সাথে ছাদে অবস্থান করছিলেন, ঠিক সেই মুহূর্তে তার হেলিকপ্টার থেকে খুনি হাসিনার বাহিনী যে গুলি নির্দেশ দিয়েছিল বাহিনীকে, তারা গুলি করে রিয়া গোপকে হত্যা করেছে। এবং রিয়া গোপ তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। এবং আরও কষ্টের বিষয় হচ্ছে তার বাবা মায়ের দীর্ঘদিন পর আল্লাহ তাআলা এই সন্তানটাকে দিয়েছিলেন, কিন্তু সেটাও এই জুলাই আন্দোলনে জীবন দিয়ে চলে গিয়েছেন। আজকে জুলাই মানে শহীদ আব্দুল আহাদ, তিনি তার একবার ছোট্ট শিশু 4 বছরের শিশু ছিলেন, তাকে তার বাবা মায়ের দুজনের মাঝখানে অবস্থান করছেন, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে তার গায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। আজকে জুলাইয়ের এই ডাইমেনশনের আলোচনা ঘন্টার পর ঘন্টা করলে আসলে শেষ করা যাবে না। এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, দীর্ঘদিনের ফ্যাসিবাদের প্রতি মানুষের এক নাবিশ্বাস অবস্থা তৈরি হয়েছিল। মানুষের ক্ষোভগুলো যখন সব পঞ্জীভূত হয়েছিল, তখন সেটা এক ঘূর্ণিঝড়ের মতো জুলাই এসে বিস্ফোরণ ঘটেছিল। আজকে জুলাইয়ের যারা পলিসি মেকিং করেছিল, আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিল, আন্দোলনকে বাস্তবায়নের জন্য সে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনকে সাজিয়েছিল, এই আলোচনার বিশাল একটা পার্ট রয়েছে। আজকে জুলাইয়ের স্পিরিচুয়াল একটা পার্ট রয়েছে। এখানে আমরা যেভাবে বলি, শহীদ জাবির ইব্রাহিমের সম্মানিত পিতা বলেছেন, এটা শুধুমাত্র মানবীয় প্রচেষ্টা দিয়ে, মানবীয় প্ল্যান দিয়ে এটা হয়নি, এখানে আল্লাহ তাআলার একটা নিখুঁত পরিকল্পনা ছিল।
আপনারা দেখেছেন যে একদিকে রাষ্ট্রের সকল অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে, একটি রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তার বিপরীত পক্ষে কি অস্ত্র ছিল? কিছুই ছিল না। হয়তো একটু লাঠি ছিল, সর্বোচ্চ হয়তো কেউ ঘর থেকে একটা টিন নিয়ে এসেছে, কিছু বাঁশ নিয়ে এসেছে, এর বাইরে খুব বেশি কিছু ছিল না। তাহলে এরকম একটা শক্তিকে কিভাবে করে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, তার নিঃসন্দেহে আপনারা বদর যুদ্ধের সেই ইতিহাসগুলো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে উপনীত হলেন, তখন দেখতে পেলেন যে একটা অসম যুদ্ধ সেখানে হতে যাচ্ছে। সংখ্যার দিক থেকে অনেক ছোট্ট একটা বাহিনী, সরঞ্জামাদির দিক থেকে অনেক ছোট্ট বাহিনী, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ তাআলার উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিজেদের উপায় উপকরণের সর্বোচ্চটুকু ব্যবহার করে সর্বশেষ যখন আগামীকাল সকালে যুদ্ধ শুরু হবে, রাতের বেলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম জায়নামাজে দাঁড়িয়েছিলেন এবং জায়নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাম তার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছেন যে আল্লাহ, আজকে যে বাহিনী এই যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে, যদি কোনো কারণে এই ছোট্ট বাহিনী পরাজিত হয়, তাহলে তোমার দ্বীনের কথা বলার মতো মানুষ থাকবে না। তখন দেখেছি যে আল্লাহ তাআলা কিভাবে করে সে বদর যুদ্ধে মুসলিম বাহিনীকে সাহায্য করেছেন। কোরআনে যেটা বলা হয়েছে, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহর প্রত্যক্ষ সাহায্যের মধ্য দিয়ে সে বদর যুদ্ধে মুসলিমরা যেভাবে বিজয় লাভ করেছে, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট ঠিক একই ঘটনাগুলো ঘটেছে। আমরা যখন বিভিন্ন প্ল্যানের জন্য বসতাম, তখন রাত 3টা বাজতে একজন ভাইকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কি রাতে খাওয়া দাওয়া করেছেন? তিনি যে রাত 3টা পর্যন্ত রাতের খাবার গ্রহণ করেন নাই, এই কথাটাই তিনি ভুলে যেতেন। বলতো যে ভাই একটু পরে আমি তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়ে এরপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। তাহলে এটা ছিল চিত্র। আমাদের মায়েরা, আমাদের বোনেরা ভাইদের জন্য এসে দাঁড়িয়ে গিয়েছেন, মায়েরা তার সন্তানদেরকে সাথে নিয়ে এসেছেন, তাদের জন্য দোয়া করে দিয়েছেন। শহীদ শ্রাবণ ফেনীতে শহীদ ছিলেন, তিনি যখন লাল কাপড় বেঁধে যখন আমরা রাস্তায় নামার একটা কর্মসূচি দিয়েছিলাম, তখন তার কাছে কোনো লাল কাপড় ছিল না। তিনি তার মায়ের একটা লাল ওড়না নিয়েছিলেন এবং লাল ওড়না মাথায় পেঁচিয়ে তিনি রাস্তায় নেমেছেন এবং সেদিনই তিনি শাহাদাত বরণ করেছেন। আজকে জুলাই মানি আমাদের শহীদ শান্ত ভাইয়ের মায়ের যে উক্তি, তিনি বলেছিলেন শহীদ শান্ত যখন তার আইএলস পরীক্ষা দিবেন, মায়ের কাছে দোয়া চেয়েছেন যে মা আমি সামনে আইএলস পরীক্ষা দিব, তুমি দোয়া করবা আমি যেন ভালো একটা ব্র্যান্ডে স্কোর করতে পারি এবং এর মধ্য দিয়ে আমি বাইরে পড়াশোনা করে বাইরে বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে এনে একটা সার্টিফিকেট দিব। কিন্তু তার মা বলেছেন যে আমার সন্তান আমাকে বাইরের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেয় নাই, বরং পৃথিবীর সেরা সার্টিফিকেট একজন শহীদের মা এবং সে শহীদের নিজেকে শহীদ হিসেবে সার্টিফিকেট দিয়ে চলে গিয়েছে। আজকে জুলাইয়ের এই স্পিরিচুয়াল শক্তিগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। দেশে বিদেশে আমাদের মায়েরা, বোনেরা, বাবারা প্রত্যেকে ওই সময় নফল রোজা রাখতেন এবং দোয়া করতেন। বিদেশে যখন ভাইদের সাথে যোগাযোগ করতাম, তারা বলতেন যে ভাই আমরা আপনাদের জন্য দোয়া করছি। যারা সৌদি আরব এবং মক্কা অবস্থান করছেন, তারা বলেছেন যে তারা রোজা রেখেছেন এবং কাবার গিলাফ ধরে লম্বা সময় ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন। সে যখন 4 আগস্ট, আপনারা জানেন যে 3 তারিখে শহীদ মিনারে 1 দফা ঘোষণা করা হয়েছে এবং 6 তারিখে বলা হয়েছিল যে লং মার্চ টু ঢাকা। কিন্তু 4 তারিখে যখন ছাত্রলীগ যুবলীগের প্রচণ্ড গোলাগুলি এবং তারা তাদের পূর্ণ শক্তি ব্যয় করে অল আউট হিসেবে এই আন্দোলনকে নিয়েছিল এবং সারা দেশে ওই দিন আমাদের কয়েকশো ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। তখন 4 তারিখ দুপুরের পর থেকে আমরা বারবার চিন্তা করছিলাম কি করণীয়, এভাবে যদি আরও একদিন এক্সটেন্ড করে তাহলে তো শহীদের এই তালিকা আরও লম্বা হয়ে যাবে। তখন আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রের যে টিম ছিল, আমরা তাদের সাথে বারবার আলাপ করছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম সহ সেখানে একটা টিম ছিল, তাদের সাথে বারবার আলাপ করছিলাম কি করণীয়। সেখানে কেউ বলছে যে না ভাই একদিন এগিয়ে নিয়ে আসলে আমাদের এই প্রস্তুতির ঘাটতি থাকবে, আমরা এটা করতে পারবো না। সমন্বয়ক হিসেবে যারা পরিচিত আছেন তাদের সাথে আলাপ করছিলাম, সেখানেও দ্বিধা বিভক্তি ছিল যে না ভাই 6 তারিখের এটা 5 তারিখে আগানো যাবে না। আবার পক্ষ বলছে না ভাই সাহস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এভাবে করে নানান ক্যালকুলেশন করে অবশেষে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশ্বাস করেন এই সিদ্ধান্ত নেওয়ার পর আমরা একান্ত আল্লাহর সাহায্যমুখী ছিলাম এবং আল্লাহর একান্ত মেহেরবানিতে আপনারা দেখেছেন যে 5ই আগস্ট সকালের দিকে যদিও সেখানে কারফিউ ভঙ্গ করাটা বেশ টাফ ছিল এবং সকালবেলা প্রচণ্ড গোলাগুলি হয়েছে, দুপুর পর্যন্ত গোলাগুলি হয়েছে। এরপরে একটা পর্যায়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে এই ফতেহ গণভবনের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ নতুন সূর্যোদয়, নতুন একটি বাংলাদেশ পেয়েছে। এবং যেদিন ফতেহ গণভবন হয়েছে আপনারা দেখেছেন যে সেখানে গিয়ে তারা সবাই আল্লাহর কাছে হাত তুলেছে, নফল নামাজ পড়েছে, সকলে সেজদা অবনত হয়েছে। আজকের এই জুলাইয়ের মূল স্পিরিটটা কোন উৎস থেকে নির্গত হয়েছে এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি,
তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধরে রাখা যাবে না। আজকে জুলাইকে যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, জুলাইয়ের প্রত্যেকটা শহীদকে যারা নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করে, তাদের দ্বারাই বাংলাদেশকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যারা এর ব্যত্যয় ঘটেছে, যারা জুলাইকে অতীতের মতো 71-এর মতো করে বিজনেস কার্ড হিসেবে ব্যবহার করতে চায়, তাদের দ্বারা কখনো এই জুলাইয়ের সঠিক স্পিডকে উপলব্ধি করা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য আমরা আশা করব যে যারা এই বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে, শহীদদেরকে আপনারা ধারণ করবেন। আজকে দেখুন, যখন জুলাই চলছে, চলমান রয়েছে, আপনি রাষ্ট্রের মিডিয়াগুলোর, টকশোগুলোর, প্রত্যেকটা টিভি চ্যানেলের নিউজগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখতে পাবেন সেখানে জুলাই নিয়ে খুব বেশি আলোচনা নাই, নামে মাত্র কিছু রয়েছে। জুলাইয়ের পরিবারদেরকে প্রমোট করার কোনো সেখানে আয়োজন নেই, জুলাই আহতদেরকে প্রমোট করার কোনো আয়োজন সেখানে নেই, জুলাইকে প্রত্যেকটা প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার খুব বেশি আয়োজন নেই। কি আলোচনা আছে সেখানে? আলোচনা আসছে বিএনপি, জামাত, এনসিপি কে কতটুকু ক্রেডিট নিয়েছে, এই ক্রেডিট নিয়ে হচ্ছে তিনজনের মাঝে এক ধরনের ঝগড়া বিভেদের মতো আলোচনা সেখানে তুলে দেওয়া হচ্ছে। আজকে নতুন করে আমরা দেখছি এনসিপির পথযাত্রায় পথসভার মধ্যে আক্রমণ করা হচ্ছে, একজন চোখকে উপড়ে ফেলা হচ্ছে। এই পরে কি হচ্ছে? এরপর হচ্ছে এনসিপি, এরপরে জামাত, বিএনপি একজন দোষারোপ এবং রাজনৈতিক এক ধরনের নোংরামির যে অতীতের মতো করে একটা বিদ্বেষ ছড়ানো, সে রাজনীতি শুরু হচ্ছে। তা আমরা অনুরোধ করব আপনারা এই বিষয়গুলিকে অনুধাবন করবেন এবং সাইমুমকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর ইসলামী ছাত্র শিবিরের পৃষ্ঠপোষকতায় সাইমুম এই আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানে সুযোগ করেছিল কালচারাল ফেস্ট হিসেবে, এবং এবছর সেটা শিশুদের মাঝে দিয়েছে। দেখুন, একটি নতুন প্রজন্ম যখন এই আন্দোলনকে, এই বিপ্লবকে ধারণ করতে পারবে, তখন এই বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। আমি আশা করব তারা যে এখানে যে থিমের মধ্য দিয়ে শিশুদের চোখে জুলাই জাগরণ, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের শিশুদেরকে আগামী দিনের জন্য তৈরি করতে পারবো এবং আমাদের প্রত্যেকে আবু সাঈদ প্রজন্ম হিসেবে, শহীদ হাদির প্রজন্ম হিসেবে, শহীদ মুগ্ধ, শহীদ আলী রায়হানের প্রজন্ম হিসেবে নিজেদেরকে মনে করে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য ভূমিকা রাখবে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে মাটিতে ফেলে পায়ে পিষে দোলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। আবার বলছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সবার আগে নাকি বাংলাদেশ? আপনি তো সবার আগে জুলাইকে পিটিয়ে পিষে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো সেই দৃষ্টিভঙ্গিকে আমি বলবো যে আমাদের সবাইকে জাগরুক রাখতে হবে। এবং বিশেষভাবে আমি সাইমুম শিল্পী গোষ্ঠীকে অভিনন্দন জানাই, ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই। তারা পেট্রোনাইজেশনের মাধ্যমে, সাইমুম শিল্পী গোষ্ঠী তাদের অনন্য পরিবেশনার মাধ্যমে এই জুলাইকে আমাদের সামনে হাজির করেছে। আজকে আপনার দেখলে মনে হবে জুলাই বলে কিছু ছিল না। আপনি কারণ কি? কয়টা নাটক হয়েছে আপনি বলুন তো? জুলাই নিয়ে কয়টি সিনেমা হয়েছে? এবং মনে হচ্ছে আজকে আমি যখন ঢুকছিলাম অনেকগুলো প্লেকার্ড, বেশ কিছু শর্ট ফিল্ম, নাটক, সেগুলো দেখানো হবে। আজকে তো হওয়ার কথা ছিল জুলাইয়ে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে বাংলাদেশের জুলাইয়ের উপর ফিল্ম তৈরি করে প্রদর্শন করা, এবং সেখানে বাংলাদেশের মানুষকে সরকারের পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া দরকার ছিল যে বিনা টিকিটে সবাই গিয়ে জুলাইয়ের এই ফিল্মগুলো দেখবেন আপনারা, জুলাইয়ের ওপর নাটিকাগুলো দেখবেন আপনারা। সে ধরনের কোনো আয়োজন কি আমরা দেখতে পাচ্ছি? বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে 36শে জুলাই তথা 6 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচি হওয়ার কথা ছিল। সেই দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমরা দেখছি না আজকে। আমি এজন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখব, আপনাদের উপর কিসে ভর করেছে? আপনারা আপনাদের এই অন্যায় চিন্তাধারা থেকে একটু সরে আসেন। যে জুলাইয়ের আগ পর্যন্ত, যে 36শে জুলাইয়ের আগ পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলেন আপনারা, আজকে সেই নির্যাতন, জুলুম যদি আপনারা ভুলে যান, আপনাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। আপনাদের এখনই সতর্ক হওয়ার মৌলিক সময়। আপনারা সিদ্ধান্ত নিন জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য আপনারা এগিয়ে আসুন। আর সেই সাথে আমি কালচারাল সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা নানানভাবে নানান সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেন। এদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেটি ছিল মুক্তির আন্দোলন, সেটি হচ্ছে জুলাই। সেই জুলাইকে তুলে ধরার জন্য আপনারা
এখনো সুযোগ আছে, আপনাদের লেখনী, আপনাদের যত কলা কৌশল আছে সেগুলোকে কাজে লাগান, তাহলেই কেবলমাত্র এই দেশের মানুষের জন্য আপনারা কাজ করছেন বলে বিবেচিত হবেন। নচেত বাংলাদেশের মানুষ যেমনিভাবে মাত্র 36টি দিনে এদেশ থেকে একটি পাকা পুক্ত সবচেয়ে সমৃদ্ধ ফ্যাসিস্টকে হটিয়েছে, আপনাদের সবাইকে হটানোর জন্যও তারা ভূমিকা রাখতে পিছপা হবে না ইনশাআল্লাহ। সাইমুমকে আবারও অশেষ মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের ছোট্ট শিশু কিশোর যারা, তারা যে অনন্য পরিবেশনাগুলো এখানে উত্থাপন করছে, তাদের জন্য অশেষ মোবারকবাদ দোয়া রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত মানুষ এনগেজড, আমি আসলে আসার সময় যদিও এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে যে শিশুর চোখে জোলাই, তা আমি দেখছিলাম যে বড়রাও একরকম ছোট হয়ে গিয়েছে, তারাও পুরো আয়োজনটাকে, পুরো প্রোগ্রামটাকে খুব ভালোভাবে এনজয় করছে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করছে। এগুলো দেখে আসলেই নিজের মধ্যে মনে হলো যে মাঝে মধ্যে এই যে সোশ্যাল মিডিয়ায় তো আসলে সবচেয়ে নেগেটিভিটিটাই বেশি চোখে পড়ে, টার্গেটেড বলেই হয়তো সবসময় নেগেটিভ জিনিসগুলো চোখে পড়ে। তো এই জন্য বারবার মনে হয় যে জুলাই নিয়ে হয়তো সব জায়গায় শুধুই নেগেটিভিটি। তো আসলে এত মানুষ এবং এত মানুষের জুলাই কেন্দ্রিক যে উচ্ছ্বাস উন্মাদনা, এটা দেখে নিজের মধ্যে অনেক ধরনের পজিটিভনেস কাজ করছে যে আমাদের এই প্রজন্মে মানুষ যতই আমাদেরকে ভুল শেখানোর চেষ্টা করুক, যেভাবে হাসিনা 17 বছর চেষ্টা করেছে একটা বায়াসড, একটা একপাক্ষিক নেগেটিভ বা একপাক্ষিক ইতিহাস শেখানোর মাধ্যমে আমাদেরকে যেভাবে সত্যটা জানতে দেয়নি, যদিও বা বিভিন্ন জায়গায় এখন সেরকম হচ্ছে যে একপাক্ষিক ইতিহাস শেখানো হচ্ছে, ইতিহাসের খণ্ডিত অংশ শেখানো হচ্ছে, তার বাইরে গিয়েও যে আমরা আমাদের শিশুদেরকে যেটা জুলাইয়ের, যেটা নতুন বাংলাদেশের যেটা ইতিহাস, যে গল্পটা, সেটা আমরা আমাদের মতো করে ছড়িয়ে দিতে পারছি এবং আমাদের যারা শিশুরা আছে তারা সেটাকে নিচ্ছে এবং তারা এই জিনিসটাকে অন্তরে ধারণ করে বড় হচ্ছে। জেনজির পরে যে জেন আলফা আসছে, সেই জেন আলফাও যে একটা বিপ্লবী একটা জেনারেশন হিসেবে গড়ে উঠছে, এটা মনে হয় আমাদের জন্য সবচেয়ে বেশি স্বস্তির। এবং ইনকিলাব মঞ্চ যেহেতু সাংস্কৃতিক সংগঠন, সেই জায়গা থেকে আমরাও এটাই প্রত্যাশা করি যে বাংলাদেশে অনেকগুলো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম থাকবে যারা অ্যাকচুয়াল যে কালচারাল ফেসিজম সেটাকে অ্যাড্রেস করতে জানবে এবং সেইটা নিয়ে কাজ করবে। তো এই ধরনের আরও অনেক সংগঠন হোক, আরও অনেক কাজ হোক, আরও অনেক অনুষ্ঠান হোক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ভীষণ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। জুলাই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কিছু কিছু কাজ করবার চেষ্টা করছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে সার্বজনীন হয়ে উঠছে না। ডানপন্থী যারা বা বামপন্থী বলেন বা অন্যান্য যারা রয়েছেন মধ্যমপন্থী, তারা তাদের মতো করে কালচারকে প্রেজেন্ট করবার চেষ্টা করছে, কিন্তু সার্বজনীন বাংলাদেশের যেই কালচার, সেটা আসলে আমার কাছে মনে হয় যে ওইভাবে করে আসছে না যেটা আমরা প্রত্যাশা করেছিলাম। কারণ বিগত 17 বছর ধরে বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে, মানুষের গুম খুন হত্যার রাজনীতি হয়েছে, এর পক্ষে সবথেকে বেশি মত উৎপাদন যেই গ্রুপটা করেছে, যাদেরকে আমরা বলি কালচারাল ফ্যাসিস্ট। তো তাদের এগেনস্টে গিয়ে বাংলাদেশের যে নিজস্ব কালচার, নিজস্ব রাজনীতি বিনির্মাণ করবার যে একটা প্রচেষ্টা আমাদের করা উচিত, সেটা আসলে করা হচ্ছে না। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে কাজ করলেও আমাদের এই কালচারাল আগ্রাসনের জন্য আমাদের যে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা প্রয়োজন, সেটা আসলে হচ্ছে না। আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, আমার কাছে মনে হয় যে এই আয়োজক যারা, তারাই আমার সব থেকে মনে হয় বেশি, তারাই এখানে আর কি উপভোগ করছেন। তো আমার কাছে মনে হয় যে এই আয়োজনগুলো যদি এর বাইরেও যারা রয়েছেন তাদের কাছে যদি পৌঁছানো যেত, তাহলে সেটা আরও বেশি অন্তত বাংলাদেশের উপকার হইতো। তো সেই জায়গা থেকে আমি আজকে যারা অনুষ্ঠানের আয়োজক রয়েছেন তাদের কাছে অনুরোধটা রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের কালচারাল এই আগ্রাসনের বিপরীতে আমাদের নিজস্ব সংস্কৃতির জন্য যদি আমরা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে না পারি, তাহলে সেটা আসলে আমাদের জন্য
অত্যন্ত দুঃখজনক হবে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনা করছি, কিন্তু বাস্তবায়নের পথে আমরা হাঁটছি না। আমাদের প্রত্যেকটা অঙ্গন থেকে যেমন এখানে এক ধরনের গল্প উঠে আসছে, এর পাশাপাশি আমাদের যারা পাহাড়ে রয়েছেন তাদের গল্পগুলো আমাদের জানা উচিত, যারা সমতলে বসবাস করেন তাদের গল্পগুলো আমাদের জানা উচিত। প্রত্যেকটা শ্রেণীর গল্পগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক যেই রেভলিউশনটা আমরা ঘটাইতে চাই, এইখানে সবাইকে কানেক্ট করতে না পারলে আসলে এটা সম্ভব না। তো আমরা প্রত্যাশা রাখব যে আমাদের এখানে যারাই রয়েছেন প্রত্যেকে এই ব্যাপারে তার নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করবেন, এবং বাংলাদেশে যদি বাংলাদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি এবং রাজনীতির ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, তাহলে আর আমাদেরকে নতুন করে ওই কলকাতার কিংবা হচ্ছে যেই সংস্কৃতিগুলো বাংলাদেশে সাউন্ডে কি সমস্যা হচ্ছে কোনো? ওকে, না আমার কাছে মনে হলো যে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তো আমরা প্রত্যাশা রাখবো যে ইনকিলাব মঞ্চ সাংস্কৃতিক অঙ্গনে যেই কাজগুলো করছে আপনারা তাদেরকে অবশ্যই উৎসাহ দিবেন এবং পাশাপাশি সর্বোচ্চভাবে তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করবেন, কারণ এইখানে যেই মানুষগুলো কাজ করে তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়গুলো তাদের পরিবারকে ছেড়ে তারা এইখানে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনারা ইনকিলাব মঞ্চের পাশে থাকবেন এবং সাংস্কৃতিক আধিপত্যবাদ বিরোধী যেই লড়াই তারা শুরু করেছে সেটাতে তাদের সঙ্গী হবেন, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা সকলে মিলে একসাথে করব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।